কলেজে ভর্তির অনলাইন অ্যাডমিশান শুরু হয়ে গেছে। অনেক ভিডিও আপনারা দেখেছেন। সব জায়গাতেই সবাই কি করে অ্যাপ্লিকেশান করবেন অনলাইন সেই সমস্তগুলো আপনাদের দেখাচ্ছে অনলাইনে। এগুলো তো আপনাদের অনেক সুবিধা হচ্ছে, কিন্তু আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, কোথায় কোথায় প্রবলেম হতে পারে সেইটা বলছি। দেখুন, অনলাইন অ্যাডমিশান পদ্ধতিতে আবেদন করবার প্রাথমিক ধাপগুলো কি কি সেইটা দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে আবেদনকারীকে নিবন্ধীকরণ করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে। তখন লগইন আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। তারপরে পোর্টালে লগইন করে করতে হবে, করে অ্যাপ্লিকেশান ফিল আপ করতে হবে। এবার অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার পরে আবেদনকারীকে কি করতে হবে, কোর্স এবং কলেজে নির্বাচন করতে হবে এবং কোর্স কলেজের বিষয়ে একটা প্রেফারেন্স লিস্ট তৈরি করতে হবে এবং সেই প্রেফারেন্স লিস্ট তৈরি করে সাবমিট করতে হবে। এটা গেল প্রথম যে ইম্পর্টেন্ট জিনিস, যে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর প্রোফাইল তৈরি করতে হবে, অ্যাপ্লিকেশান করতে হবে এবং কোর্স কলেজের প্রেফারেন্স লিস্ট সাবমিট করতে হবে। আবেদন করার সময় কি কি ডকুমেন্ট লাগবে, জন্ম তারিখের প্রমাণপত্রের স্ক্যান কপি, এগুলো কিন্তু পিডিএফ ফরম্যাটে এবং 2 MBর কম হতে হবে। 10+2 রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তার স্ক্যান কপি, এটা জেপিজি বা পিএনজি হতে হবে 2 MBর নিচে। 10 ক্লাসের মার্কশিট পিডিএফ হতে হবে 2 MBর নিচে। 10+2 মার্কশিট পিডিএফ হতে হবে 2 MBর নিচে। সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট, এগুলো ইডাব্লিউএস সার্টিফিকেট যদি হয়, ইকোনমিক্যালি উইকার সেকশন। আর আবেদনকারীর ফটোগ্রাফ, আবেদনকারীর স্ক্যান্ড সিগনেচার, স্ক্যান করা ব্যাংকের পাসবুক অথবা ব্যাংকের স্টেটমেন্ট অথবা ব্যাংকের ক্রস চেক, বৈধ ফটো আইডি, যে কোনো একটা আইডি প্রুফ, সব স্ক্যান কপি হতে হবে। আর স্পোর্টস কোটায় হলে তার সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু কিন্তু স্ক্যান ট্যান করে কোনোটা জেপিজি কোনোটা পিডিএফ ফরম্যাটে সমস্ত কিছু 2 MBর নিচে এগুলো রেডি রাখতে হবে, কেননা এগুলো সমস্ত কিছু আপলোড করতে হবে, এগুলোকে খেয়াল রাখবেন। আর ওবিসি এ ওবিসি বি নিয়ে এখন একটু কন্ট্রোভার্সি চলছে, কিন্তু এখানে যেটা বলা আছে যে এইটা দিয়ে আপনারা আবেদন করতে পারেন। কাজেই ওইগুলো যদি থাকে সেই অনুযায়ী দিয়ে আবেদন আপনারা করতে পারেন। পরবর্তীকালে কী হবে সেই ব্যাপারে হয়তো সিদ্ধান্ত হবে। +2 এর যে মার্কশিট, সেখানে যদি রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকে তাহলে সেটাকেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সমতুল্য হিসাবে বিবেচনা করা হবে, সেটাও পরিষ্কার বলে দেওয়া আছে। ইনকাম সার্টিফিকেটের কোনো প্রয়োজন আছে কি? ইনকাম সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট যদি সে থাকে তাহলে সেটা দেবে। সেটা কোথা থেকে পাবে? সেটা ইস্যু করতে পারে ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট অথবা এসডিও অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এরা ইডাব্লিউএস সার্টিফিকেট ইস্যু করতে পারে, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন, কিন্তু কোনো ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন নেই। যারা অন্য বোর্ড মানে সিবিএসসি বোর্ড থেকে এসছে তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জায়গায় কি করতে হবে, তাদের 10+2 এর যে মার্কশিট, রেজিস্ট্রেশন নাম্বার যেখানে লেখা আছে সেই 10+2 এর মার্কশিট বা অ্যাডমিট কার্ড, সেটা দিয়েই কাজ হয়ে যাবে। যদি একজন আবেদনকারী তার রেজিস্ট্রেশন কোনো কারণে ক্যান্সেল করে, তাহলে আবার কি রেজিস্ট্রেশন করার সময় যদি দেখা যাচ্ছে সেটা করতে অসুবিধা হচ্ছে, পারছে না, তখন এরর মেসেজ আসছে, তখন কি করা যাবে? তখন বলা হচ্ছে তখন তার যে ইন্টারনেটের যে কম্পিউটারের যে ব্রাউজিং হিস্ট্রি সেটা ক্লিয়ার করে আবার চেষ্টা করতে হবে। যদি তাতে সমস্যাটা না মেটে তাহলে ডাব্লিউবি ক্যাপে ইমেলে যোগাযোগ করতে হবে। ডাব্লিউবি ক্যাপের ইমেল আইডি এবং ফোন নাম্বার আমি লাস্টে ডাব্লিউবি ক্যাপের ইমেল আইডি আর ফোন নাম্বার আমি লাস্ট স্লাইডে আপনাদের প্রোভাইড করে দিচ্ছি। অ্যাপ্লিকেন্ট মানে আবেদনকারী কি তার কলেজ এবং সাবজেক্টের যে প্রেফারেন্স লিস্ট সেটাকে চেঞ্জ করতে পারে বা এডিট করতে পারে? অবশ্যই পারে। যতদিন না অ্যাপ্লিকেশান উইন্ডো বন্ধ হচ্ছে ততদিন এই প্রক্রিয়া চালু থাকছে, ততদিন উনি অ্যাপ্লিকেন্ট এটা লিস্টটা প্রেফারেন্স লিস্ট চেঞ্জ করতে পারে। সেখানে কোনো কোর্স অ্যাড করতে পারে, কোনো কোর্স ডিডাক্ট করতে পারে, এডিট করতে পারে, বাদ দিতে পারে, এমনকি একটা লিস্ট পুরো ক্যান্সেল করে নতুন লিস্ট উনি প্রেজেন্ট করতে পারেন, সব কিছু করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই।
অ্যালোকেশন লিস্ট কিভাবে তৈরি হয় এটা জেনে নিন। যখন মেধা তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে একটা আবেদনকারীর মেরিট ইন্ডেক্স তৈরি হয়। মেরিট ইন্ডেক্স এবং তার পছন্দের যে প্রেফারেন্স লিস্ট, এর ওপর নির্ভর করে তাকে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট কোর্সের জন্য আসন বরাদ্দ করা হয়। এটাকে বলা হয় অ্যালোকেশন লিস্ট। অ্যালোকেশন লিস্টে কি একটা নির্দিষ্ট কলেজে একটা নির্দিষ্ট সাবজেক্টের জন্য একটা মেধা তালিকা প্রকাশের সাথে সাথে মেরিট ইন্ডেক্স তৈরি হয়, তার বেসিসে ডিসিশন হয় যে কোন কলেজ এবং কোন সাবজেক্ট উনি পেতে পারেন। এটা হচ্ছে অ্যালোকেশন লিস্ট। এভাবে অ্যালোকেশন লিস্টটা তৈরি হবে। স্টুডেন্ট আইডি ইনফরমেশান কি লাগবে? তো বলা হচ্ছে পোর্টালে স্টুডেন্ট আইডি কি লাগবে না, কিন্তু বাংলার উচ্চশিক্ষা আইডি থাকলে সেটা লাগবে, এবং সেটা আপনি স্কুল থেকে গিয়ে অবশ্যই বাংলার উচ্চশিক্ষা আইডিটা নিয়ে নেবেন। পোর্টালে ওটার প্রয়োজনীয়তা রয়েছে। প্রশ্ন হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফর্ম এন্টার করার পর কোনো কিছু যদি এডিট করতে হয়, চেঞ্জ করতে হয়, তাহলে কি করা যাবে? হ্যাঁ, করা যাবে। যা যা তথ্য আপনারা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন তা সব সাবমিশনের শেষ দিন পর্যন্ত, মানে পোর্টাল যতদিন খোলা থাকবে শেষ দিন পর্যন্ত সমস্ত কিছু এডিট করা যাবে। তবে যদি যে কত নম্বর আপনি পেয়েছেন এবং আপনার যে মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা, হিন্দি, উর্দু, নেপালি কি মাদার ল্যাঙ্গুয়েজ, এই দুটো যদি চেঞ্জ করেন তাহলে আপনার কাছে একটা মেসেজ যাবে যে আপনার প্রেফারেন্স লিস্টটা ডিলিট হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে সেটাও করা যাবে, কিন্তু সেক্ষেত্রে নতুন করে প্রেফারেন্স লিস্ট আবার আপনাকে তৈরি করতে হবে। অর্থাৎ টোটাল নাম্বার কত পেয়েছেন এবং মাদার ল্যাঙ্গুয়েজ, এই দুটো যদি আপনি চেঞ্জ করেন তাহলে আপনাকে নতুন করে প্রেফারেন্স লিস্ট তৈরি করতে হবে। আর এমনি অন্যান্য ইনফরমেশন আপনি চেঞ্জ করতেই পারেন, কোনো তাতেও সমস্যা নেই। রেজিস্ট্রেশনের সময় যদি কোনো মেন জিনিস কিছু ভুল হয়ে যায়, যেরকম রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার অফ পাসিং, ইমেল আইডি, মোবাইল নাম্বার, কাস্ট ক্যাটাগরি, এগুলো মেন জিনিস, এগুলো যদি কোনো কিছু ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এগুলো এডিট করা যাবে না। সেক্ষেত্রে পুরো রেজিস্ট্রেশনটা ডিলিট বা ক্যান্সেল করে আবার নতুন করে রেজিস্ট্রেশনটা করতে হবে। সলিউশন সব কিছুরই রয়েছে। অনেকেরই প্রশ্ন যে প্রেফারেন্সের আমি কোনো একটা জায়গায় পেয়েছি কিন্তু পরে ঠিক করলাম তার নিচের কোনো প্রেফারেন্সের ছিল, সেটাকে আমি অপ্ট করব, কিন্তু একবার যদি অ্যালোকেশনটা হয়ে যায় তখন কিন্তু এইটা আর করা যাবে না। সেটা কিন্তু এখানে দেখুন বলে দেওয়া রয়েছে। ক্যান্ডিডেট তার প্রেফারেন্স অনুযায়ী কলেজ বা সাবজেক্ট না পায় কী হবে? সেক্ষেত্রে উপায় হচ্ছে মপ আপ রাউন্ড। সেই সময় বিজ্ঞপ্তি প্রকাশ হবে, সেই সময় যদি সিট খালি থাকে তাহলে নতুন করে তার প্রেফারেন্স লিস্ট তৈরি করতে হবে, এবং মপ আপ রাউন্ডে গিয়ে সে যদি সিট খালি থাকে, অ্যাভেলেবেল থাকে এবং তার প্রেফারেন্স লিস্ট অনুযায়ী মিলে, তাহলে তিনি সুযোগ পেয়ে যাবেন। কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কিন্তু সমস্ত ডকুমেন্ট লাগবে, যেগুলো জমা করেছেন সমস্ত অরিজিনাল ডকুমেন্ট, যেরকম ইডাব্লিউ সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড, সমস্ত কিছু, এজ প্রুফ, সমস্ত কিছু যা যা দিয়েছেন, ইনকাম সার্টিফিকেট মানে ইডাব্লিউ সার্টিফিকেট, সোশ্যাল ক্যাটাগরি সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশিট, সমস্ত কিছু কিন্তু লাগবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলে কি হবে? অ্যাডমিট কার্ড বা মার্কশিটের মধ্যে যে ওই নাম্বার লেখা থাকে ইউনিক আইডি, সেইটা দিয়েও কাজ হয়ে যাবে, অসুবিধা নেই। আপনি যে কলেজে সিলেক্টেড হয়েছেন সেখানে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নেন, তারপরেও কিন্তু আপনি মপ আপ রাউন্ডে আপনার আবেদন করতে পারবেন, সেটা গ্রাহ্য হবে। সেই সুযোগ তারপরেও থাকছে মপ আপ রাউন্ডের সুযোগ। প্রশ্ন যে যদি কেউ তার 2 নম্বর কলেজে ভর্তি হয়ে গেছে প্রেফারেন্সের, এবারে পরবর্তীকালে অটো আপগ্রেডেশন করে তিনি 1 নম্বর প্রেফারেন্সের সুযোগ পেয়েছেন, তাহলে কি হবে? সেক্ষেত্রে আপনার 2 নম্বর প্রেফারেন্সে ভর্তি হয়েছিলেন সেটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, অসুবিধা নেই। অনেকের প্রশ্ন যে আমি ইংলিশ এবং জুলজি অনার্স দুটোর জন্যই আমি অ্যাপ্লাই করেছিলাম, ইংলিশের জন্য আমি সিলেক্টেড হয়েছি কিন্তু আমি জুলজি পড়তে চাই। সেক্ষেত্রে কি হবে? যে আপনি যখন ভর্তি হওয়ার পরে আপনাকে যেটাতে হয়েছেন ইংলিশে ভর্তি হওয়ার পর আপনাকে আপগ্রেডেশন সিলেক্ট করতে হবে, এবং জুলজি হায়ার প্রেফারেন্স যদি আপনার থাকে তাহলে আপনার তখন মেরিট ইন্ডেক্স অনুযায়ী এবং তখন ভ্যাকেন্সির যে স্ট্যাটাস অনুযায়ী তার উপরে বেস করে আপগ্রেডেশন রাউন্ডে আপনাকে সিট অ্যালটমেন্ট করা হবে। অনেকের প্রশ্ন যে আমার প্রথম প্রেফারেন্স ছিল সেটাতেই আমি পেয়েছি, কিন্তু সেই কলেজ আমার বাড়ি থেকে অনেক দূরে, আমার অন্য প্রেফারেন্সের আমার কলেজে ভর্তি হতে চাই কারণ সেটা আমার বাড়ির কাছে। এখন কি হবে? এখন আপনাকে করতে হবে মপ আপ রাউন্ডে আবেদন করতে পারেন। মপ আপ রাউন্ডে তখন যে অ্যালটমেন্ট নির্ভর করবে আপনার তখনকার ভ্যাকেন্সি স্ট্যাটাস এবং আপনার মেরিট ইন্ডেক্সের ওপরে, সেক্ষেত্রে তার উপরে নির্ভর করে সিদ্ধান্ত হবে।
এখন প্রশ্ন যে আমি মেরিট লিস্টে সিট পাইনি, এখন কি করব? দ্বিতীয় লিস্টের জন্য অপেক্ষা করব নাকি মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে? এখানে আপনাকে সিট অ্যালটমেন্টের জন্য ফেজ 1-এর দ্বিতীয় রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। এবার তা আপনি মপ আপ রাউন্ডের জন্য আবার সিট অ্যালটমেন্টের জন্য বিবেচিত হবেন, অর্থাৎ ফেজ 1-এর দ্বিতীয় রাউন্ড এবং মপ আপ রাউন্ড দুটোর জন্যই আপনি বিবেচিত হবেন। একজনের প্রশ্ন যে আমি একটা কলেজে অলরেডি পড়ছি, কিন্তু আমি এবছরে আবার অ্যাডমিশনের জন্য আমি আবার অ্যাপ্লাই করেছি এবং আমি একটা সুযোগ পেয়েছি, সেখানে ভর্তি হতে চাই, তাহলে কি ভর্তি হতে পারবো? যে হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ, ভর্তি হতে অনলাইনে আপনি ভর্তি হবেন এবং আপনার বিষয়টা ফিজিক্যাল যখন ভেরিফিকেশন হবে তখন যে কলেজে ভর্তি হলেন সেখানে জানিয়ে দেবেন যে আপনি অলরেডি এখন আগের বছর একটা কলেজে পড়ছিলেন, সেটা জানিয়ে দেবেন। যদি কোনো আবেদন করি কোনো কলেজে না পান তখন কি করবেন? তখন ভর্তি পর্বের প্রথম রাউন্ডে যদি কোনো দিনই অ্যালটমেন্ট না হয় তাহলে দ্বিতীয় রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। তখন যে শূন্যপদ থাকবে সংখ্যা তার উপরে নির্ভর করবে। দ্বিতীয় রাউন্ডের কী হবে, কখন হবে? ভর্তি পর্বের প্রথম রাউন্ডের সাথে সমস্ত যে প্রথম রাউন্ডের কাজ সম্পূর্ণ যখন নথি যাচাই সম্পূর্ণ হয়ে যাবে তারপরে দ্বিতীয় রাউন্ড শুরু হবে। একজনের প্রশ্ন যে আমি থার্ড প্রেফারেন্সে থার্ড লিস্টে থার্ড যেটা আমার প্রেফারেন্স ছিল সিলেক্টেড হয়েছি, অ্যালটমেন্ট পেয়েছি, আমি ওপরেরটা এখন যদি চাই কি হবে? তাহলে উত্তর হচ্ছে আপনাকে এখন এখানে আপগ্রেডেশন একটা রাউন্ড আছে, যে আপনাকে প্রথমে ভর্তি হতে হবে, তারপর আপগ্রেডেশন বিকল্পটা নির্বাচন করতে হবে। আবার আপগ্রেডেশনের সময় দেখা হবে শূন্য পদের উপর নির্ভর করবে এবং আপনার মেরিট ইন্ডেক্স অনুযায়ী দেখা হবে যে আপনি তার উপরের চয়েসটা রেফারেন্সটা আপনি পান কিনা। যদি পেয়ে যান তাহলে হবে। পোর্টালে দেখবেন যে ফোন নাম্বার এবং 3টে ইমেল আইডি ফোন নাম্বার দেওয়া আছে, কোনো অসুবিধা হলে আপনারা সেই ফোন নাম্বার ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। আর পোর্টালে দেখবেন আপনারা একটা ডাউনলোড অপশন আছে, সেখানে কলেজ ইউনিভার্সিটি ডিটেলস আছে, কোর্স লিস্ট আছে, সেখান থেকে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। এবং একটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন FAQ বলে আছে, সেখান থেকেও আপনারা সমস্ত আপনাদের যা কোয়ারি সেগুলো জানতে পারবেন। আশা করি আপনাদের এইটা দেখে অনেকটাই সুবিধা হবে, আপনারা বুঝতে পারবেন কি করে পুরো প্রসেসটা করতে হবে, বিগিনিং ফ্রম অনলাইন অ্যাপ্লিকেশান টু কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফাই করে একদম অ্যাডমিশন প্রসেস সম্পূর্ণটা।